যে হাসিনার নিয়োগ দেওয়া প্রেসিডেন্টকে মুখ দিয়ে আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলাতে পেরেছি, এটাই আমাদের বিজয়। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আজকে বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। 23 সালের এপ্রিল মাসে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছিল। 36 জুলাই বাংলাদেশে যে পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনের দাবি ছিল যে এই প্রেসিডেন্ট থাকবেন না, কারণ তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় অনেকগুলো অঘটন ঘটেছে। বিশেষ করে জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। এই জন্য তখনই একটা দাবি উঠেছিল যে তাকে দায়িত্ব থেকে সরে যেতে হবে। এমনকি যুবকদের একটা অংশ তখন বঙ্গভবনের সামনে গিয়ে এই দাবি উত্থাপন করেছিল। যদিও ওই অংশের এই পদক্ষেপের সাথে আমরা সরাসরি ছিলাম না। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার এই পজিশনে থেকে তিনি মিথ্যাচার করতে পারেন না। আমি বলেছিলাম যে তিনি এখন আর এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমি বলেছিলাম তার জন্য উত্তম হবে নিজ থেকে সরে যাওয়া। তিনি যাননি, বর্তমান সরকারও তাকে সরায়নি, বরঞ্চ যে মানুষটা স্বৈরাচারের দূষর ছিলেন তাকে সরকার রেখে দিল এবং জোর করে তাকে দিয়েই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে আমাদেরকে ভাষণ শোনানোর কসরত করা হলো। আমরা বিরোধী দল তার প্রতিবাদ করলাম। আমরা বললাম যে এমন কাউকে সংসদে ভাষণ দেওয়া ব্যবস্থা করা উচিত হবে না যিনি স্বৈরাচারের দূষর ছিলেন, যিনি গণহত্যার সাক্ষী নন, সহযোগী ছিলেন। কিন্তু সরকারি দল তাই করল। আমরা সংসদ থেকে ওয়াকআউট করলাম। আমরা ওয়াকআউট করে বের হয়ে আসলাম। তারা শুনলেন। তারপরে এই সংসদে আমরা অবাক হয়ে দেখলাম যে 300 সদস্যের মধ্যে, অবশ্য 300 তখন ছিলেন না, 298 ছিলেন। 298 এর মধ্যে 5 জন মানুষও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাননি তাদের বক্তব্যে, কারণ তিনি সেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত না। সরকারি দল সন্তোষ প্রকাশ করল যে হাসিনার নিয়োগ দেওয়া প্রেসিডেন্টকে মুখ দিয়ে আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলাতে পেরেছি, এটাই আমাদের বিজয়। জনগণ এটা পছন্দ করেন। শেষ পর্যন্ত আজকে তিনি পদত্যাগ করলেন। ইতিমধ্যে জাতীয় সংসদের 2টি সেশন শেষ হলো, উদ্বোধনী সেশন এবং বাজেট সেশন। আগামী 20 সেপ্টেম্বর আবার আমরা আশা করছি জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ, 3য় অধিবেশন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্যে আমরা আল্লাহ তাআলা। তিনি নিরপেক্ষভাবে এই রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে একদিনের জন্যও যদি তিনি দায়িত্ব পালন করেন, বা যতদিন তিনি দায়িত্ব পালন করবেন, তিনি এইভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি। যদি এইভাবে তিনি দায়িত্ব পালন করেন তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা অস্থায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করি। সংবিধান অনুযায়ী 90 দিনের ভিতরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তো যেহেতু এর ভিতরে এই সংসদ অধিবেশন হওয়ার কথা রয়েছে, কাজেই স্বাভাবিক প্রক্রিয়াই হয়তোবা সেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় আসলে আমাদের ভূমিকা কী হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন।
বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, এটা সকলের প্রত্যাশা। সংবিধান অনুযায়ী যেহেতু তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন, এখন হয়তো ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করবেন। যত সময় মাননীয় অস্থায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন, তারা যখন স্পিকার হিসাবে শপথ নিয়েছেন অথবা ডেপুটি স্পিকার হিসাবে শপথ নিয়েছেন, একই সাথে এই শপথটা হয়ে গেছে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে স্পিকারের এবং স্পিকার হিসাবে ডেপুটি স্পিকারের। কাজে এখানে কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কথা না। আমরা চাই কোনো সংকট তৈরি না হোক, তবে জনগণের যে মৌলিক প্রত্যাশা যে একটা পরিবর্তনের বাংলাদেশ, এখনও বাংলাদেশের নবগঠিত পার্লামেন্ট সেদিকে পা বাড়ায়নি। আমরা অনবরত আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভিতরে এবং বাইরে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। অতি স্বল্প সময়ের দাওয়াতে আপনারা আজকে এখানে হাজির হয়েছেন, এই জন্য আপনাদের সকলকে আমার এবং আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, আমরা একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার আগে ওই হাতটা উঠছে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে জুলাই বিপ্লবের সময় মহামান্য রাষ্ট্রপতি তখন নীরব ছিলেন, মাননীয় রাষ্ট্রপতি যে হত্যাকাণ্ডের তিনি নীরব ছিলেন, সে এখন নীরব কেন? নীরবে তিনি সাহায্য করেছেন। এখন কি সাংবিধানিকভাবে তার বিরুদ্ধে মামলা করতে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা আছে কিনা, নিষেধাজ্ঞা আছে কিনা, হত্যা মামলা করা যেতে বা মামলা করা যেতে? যদি সেই ধরনের ক্রেডিবল কোনো আলামত পাওয়া যায় তাহলে কোনো ব্যক্তি তো আইনের ঊর্ধ্বে নন। আমরা সেটা চিন্তা ভাবনা করেই আমাদের পদক্ষেপ ঠিক করবো ইনশাল্লাহ। শফিক মুন্সি। না, এটা তো স্বাভাবিক প্রক্রিয়াই হবে। যারা এই পদের জন্য প্রস্তুত থাকবেন তাদের নামে প্রস্তাবক থাকবে, সমর্থক থাকবে, তার সম্মতি থাকবে। যদি একাধিক ক্যান্ডিডেট হন তাহলে সংসদে বিষয়টা এসে ভোটাভুটির মাধ্যমে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট হবেন, এটাই তার পদ্ধতি। না, আমরা তো প্রেসিডেন্টের মর্যাদাই প্রেসিডেন্টকে দেখতে চাই, কোনো তুষামুদকারী দেখতে চাই না। এবং আমরা যে রিফর্মের কথা বলছি সেই তুষামুদের জায়গাটাকেই শেষ করে দেওয়ার জন্য বলছি। আমরা বলছি যার যার জায়গায় সবাই সম্মানিত এবং দায়িত্বপ্রাপ্ত, তারা অন্য কারো কাছে মাথা নত করে কোনো দায়িত্ব পালন করবেন না। অফিসের একজন পিয়নও যদি হন তিনিও তার জায়গায় মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করবেন, কারো ডিকটেশনে তিনি চলবেন না, তিনি নীতি মেনে চলবেন। ঠিক যিনি প্রেসিডেন্ট হবেন তিনিও রাষ্ট্রের নীতি মেনে চলবেন, তিনি অন্য কারো কাছে তার বিবেককে তিনি বিলিয়ে দিবেন না, এটা আমরা আশা করব যিনি হবেন। জি, রয়েছে না, শেষ এসে গেছে। কিসের? না, উনি দেশ ছেড়ে যাওয়ার কথা আমি শুনি নাই। ওনার বক্তব্য যেটা আজকে পেয়েছি যে তিনি গুরুতর অসুস্থ, মাঝে মাঝে তিনি ফেন্টিং অ্যাটাকে পড়ে যান, এই জন্যে তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান আর তিনি বিশ্রামে থাকতে চান। সেটা সরকার দেখবে, আমরাও খেয়াল রাখবো। আমি মনে করি সব ট্রিটমেন্টই দেশে সম্ভব, কারণ আমারও তো একটা জটিল রোগ হয়েছিল। আমাকে তো ডাক্তাররা পর্যন্ত রিকমেন্ড করেছিল বাইরে যাওয়ার জন্য, আমি তো যাইনি, আমি তো এখানেই চিকিৎসা নিয়েছি। আমি চাই যে সবাই যেন এখানেই চিকিৎসা নেয়, এমনকি প্রয়োজন হয় বিদেশ থেকে এক্সপার্ট আনাও যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। এক্সপার্ট এনেও এখানে চিকিৎসা হতে পারে। হ্যাঁ, এটা তো আমি বলছি, মনে হয় আপনি তখন আসেননি। তার দায়ভার আছে, তিনি দায়ভার অস্বীকার করতে পারেন না। তিনি গার্জিয়ান হিসেবে ব্যর্থ, তিনি তার দায়িত্ব পালন করেননি। এই গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা অবাণিজ্য, জনগণের উপর এটা জুলুম, এই ধরনের কোনো কথা আমরা তার মুখ থেকে শুনি নাই। নীরবে তিনি সমর্থন দিয়েছেন। তা সবাইকে ধন্যবাদ। অভিযোগ থাকে, অসুস্থ থাকে, সেক্ষেত্রেও কি আপনারা চান যে তিনি যেন বাইরে না যান, দেশেই প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসা
ট্রেনে যেমন আমি তো শুধু তার ব্যাপারে না, আমি সবার ব্যাপারে চাই। এখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারাই আছেন, আমি চাই যে এই ব্যবস্থাটা দেশেই হোক। আপনি দেশেই নেন, আপনি সিলেক্টেড পিপুল বাইরে চলে যাবেন, তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে কিভাবে? দেশের যারা চিকিৎসক তারা আস্থায় ফিরে আসবে কিভাবে? তারা তাদের কর্তব্য বুঝবে কিভাবে? এই সব কিছুর জন্য আমাদের সকলেরই দেশের ভিতরে চিকিৎসা নেওয়া উচিত। আপনারা সহসাই জানবেন যে আমরা সেই আহ্বান করব কিনা, ইনশাল্লাহ। কারণ এখন তো আমি আমার সহকর্মীদের সাথে কোনো আলোচনা করতে পারিনি, জাস্ট ম্যাটারটা ঘটেছে একটু আগে। এই জন্য তাৎক্ষণিক আমরা প্রতিক্রিয়া আপনাদেরকে জানালাম। আমাদের ফার্দার প্রতিক্রিয়া আরও সুন্দরভাবে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।